ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ব্রাইট কোচিং হাব। তো আমাদের এই সিরিজটি ব্রহ্মাস্ত্র সিরিজ, যেটা আসবে আসন্ন মাধ্যমিক 2026 পরীক্ষাকে কেন্দ্র করে। তো তারই আজকে আমরা আলোচনা করব জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞানের শেষ অধ্যায়, তাই তো, পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। তাহলে পরিবেশ, অ্যাকচুয়ালি পরিবেশ দূষণ আর তার প্রতিকার, এটাই মেন অধ্যায়টা ঘুরবে। বাট আমরা অধ্যায়টার নাম পরিবেশ 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 তার সম্পদ, মানে আমরা পরিবেশ সম্পর্কে জানবো, পরিবেশের প্রাকৃতিক বিভিন্ন সম্পদ সম্পর্কে জানবো এবং তাদের সংরক্ষণ কিভাবে করব সেই বিষয়ে জানবো। সংরক্ষণ, বুঝা গেল? আচ্ছা, এই অধ্যায়ের প্রথম বিষয়টা হচ্ছে নাইট্রোজেন চক্র, তাই তো। তো নাইট্রোজেন চক্র আমাদেরকে ভালো মতন বুঝতে হবে। নাইট্রোজেন চক্র, আমি বারবার বলছি, এবছরের জন্য কিন্তু নাইট্রোজেন চক্র খুবই গুরুত্বপূর্ণ। তো নাইট্রোজেন চক্রটা কি? নাইট্রোজেন চক্র হচ্ছে যে চক্রাকার পদ্ধতিতে বায়ুমণ্ডলের নাইট্রোজেন প্রাকৃতিক উপায়ে ও বিভিন্ন জীবাণু দ্বারা আবদ্ধ হয়ে মাটিতে মেশে ও সেখান থেকে জীবদেহে প্রবেশ করে। তাহলে জীবদেহ ও মাটি থেকে পুনরায় আবার সেই নাইট্রোজেন কোথায় ফিরে যায়? বায়ুমণ্ডলে ফিরে যায়। তাহলে এইভাবে যে চক্রাকার আবর্তন কার? নাইট্রোজেনের। সেই জন্যই এই নাইট্রোজেনের চক্রাকার আবর্তন, একেই বলা হয় নাইট্রোজেন চক্র। তো নাইট্রোজেন চক্রটা যদি আমি ভালো মতন, নাইট্রোজেন স্থিতিকরণটা আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো। তো প্রথমে কি হচ্ছে, এই যে বায়ুমণ্ডলের যে নাইট্রোজেনটা, সেটা কি হচ্ছে, নাইট্রোজেন স্থিতিকরণের মাধ্যমে সবুজ উদ্ভিদের প্রোটোপ্লাজমে আসছে। এইবার সেই সবুজ উদ্ভিদের প্রোটোপ্লাজম থেকে সেটা অ্যামোনিফিকেশনের মাধ্যমে অ্যামোনিয়াতে রূপান্তরিত হচ্ছে। তাহলে নাইট্রোজেন তো N2, সেখান থেকে NH3 তে রূপান্তরিত হচ্ছে, এটা অ্যামোনিফিকেশন। তার মানে অ্যামোনিফিকেশনের সংজ্ঞাটা আমরা কি বলতে পারি? বায়ুমণ্ডলের নাইট্রোজেন যখন অ্যামোনিয়া রূপান্তরিত হবে, তাহলে সেটাকে আমরা বলবো অ্যামোনিফিকেশন। গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু, অ্যামোনিফিকেশন। অ্যামোনিফিকেশন কিচ্ছু না, যদি আমি এর সমীকরণ দিয়ে মনে রাখি তাহলে হয়ে যাবে, কঠিন কিছু না। যেমন মৃত গলিত জীব, অ্যামোনিফিকেশন হচ্ছে কি? মৃত গলিত যে জীব, তাই তো, সেখান থেকে অ্যামোনিয়া তৈরি হবে। অ্যামোনিয়া তৈরি হবে। তাহলে কাজে কে কাজ করবে? অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া কাজ করবে। কাজ করে এই যে মৃত বা গলিত জীব, এখান থেকে অ্যামোনিয়া উৎপন্ন করবে। হলো, এটাই অ্যামোনিফিকেশন, আর কিছু না। আচ্ছা, আর তারপরে আছে নাইট্রিফিকেশন। তাহলে অ্যামোনিফিকেশনের পরে করবো আমরা নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন কি? নাইট্রিফিকেশন হচ্ছে অ্যামোনিয়া থেকে ফার্স্টে নাইট্রাইট, তারপরে নাইট্রেট রূপান্তরিত হবে। তাহলে এই যে অ্যামোনিয়া, সেই অ্যামোনিয়া থেকে ফার্স্টে কি উৎপন্ন হবে? নাইট্রাইট। তারপর সেই নাইট্রাইট থেকে নাইট্রেট উৎপন্ন হবে, যা মাটিতে স্থিতিকরণ হবে, নাইট্রেট। তো এইখানে নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া, কি ব্যাকটেরিয়া? নাইট্রোসোমোনাস। আমি বলবো একটা করে ব্যাকটেরিয়ার নাম মনে রেখে দেবে, এটা ওর গোত্রটা নাইট্রোমোনাস ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কিন্তু উদাহরণ না, এটা এর উদাহরণ তোমাকে মনে করতে হবে, নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া, তাই তো। আর নাইট্রাইট থেকে নাইট্রেট উৎপন্ন করবে নাইট্রোব্যাক্টার। এগুলো সব একটা করে উদাহরণ তোমরা পড়ে রাখবে। আচ্ছা, এবার কিন্তু সংকেতটা জানা ইম্পর্টেন্ট। অ্যামোনিয়া NH3 থেকে নাইট্রাইট হচ্ছে, আর লাস্টে নাইট্রেট হচ্ছে, তাই তো, নাইট্রেট হচ্ছে। হলো, আচ্ছা, নাইট্রাইট এবং নাইট্রেট, NO3 NO2 NO3,
তাহলে অ্যামোনিয়া থেকে এই যে নাইট্রেট রূপান্তরিত হচ্ছে একে আমরা নাইট্রিফিকেশন বলি। হলো, এবার আমরা করব ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন কি? ডিনাইট্রিফিকেশন হচ্ছে নাইট্রিফিকেশনের ঠিক উল্টা হবে। দেখো, ডিনাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশনে কি হবে? ডিনাইট্রিফিকেশনে নাইট্রেট থেকে, এই যে নাইট্রেট, এখান থেকে নাইট্রোজেন মুক্ত হয়ে যাবে। নাইট্রেট থেকে সংজ্ঞাটা ভালো করে খেয়াল করো, NO3। এই নাইট্রেট থেকে নাইট্রোজেন মুক্ত হবে। এই নাইট্রোজেন কিন্তু আমার বায়ুমণ্ডলে ফিরে যাবে। তাহলে এই ব্যাকটেরিয়াটা কি হবে? ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, যেমন সিউডোমোনাস। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, আমি আগে বলেছি ডি মানে হচ্ছে রিমুভাল বা বের করে আনা। কি বের করে আনছে? নাইট্রোজেনকে বের করে আনছে নাইট্রেট থেকে। এই নাইট্রোজেন কোথায় যাবে? আবার বায়ুমণ্ডলে চলে যাবে। তাহলে প্রথমে দেখো, মৃত বা গলিত জীব থেকে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, উদাহরণ হিসেবে তুমি বলতে পারো ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস গ্যামোসাস। তারা কি করছে? মৃত গলিত জীবকে বিনষ্ট করে অ্যামোনিয়া তৈরি করছে। সেই অ্যামোনিয়া থেকে নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া কি করছে? নাইট্রাইট তৈরি করছে। সেই নাইট্রাইট থেকে নাইট্রোব্যাক্টার জাতীয় ব্যাকটেরিয়া নাইট্রেট তৈরি করছে। হলো, এই নাইট্রেট যৌগটা মাটিতে স্থিতিকরণ হয়। এইবার আমাকে মাটির থেকে নাইট্রোজেনটাকে আবার বাতাসে ফেরাতে হবে। তাহলে আমি কি করবো? তখন নাইট্রেট থেকে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া ইউজ হয়ে নাইট্রোজেন উৎপন্ন হবে এবং এই নাইট্রোজেন বাতাসে ফিরে যাবে। তাই তো? এটাও কিন্তু সেই নাইট্রোজেন চক্রেরই একটা ভাগ, একটা পার্ট, অংশ বলতে পারি আমরা। তাই তো? তাহলে আরেকবার আমি রিভিশন করে দিই। বায়ুমণ্ডলের নাইট্রোজেন স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার বা মিথ্রজীবী ব্যাকটেরিয়ার দ্বারা তার মূলে আবদ্ধকরণ হতে পারে। সেই নাইট্রোজেন সরাসরি মাটিতে মিশতে পারে এবং নাইট্রেট যৌগ তৈরি করতে পারে। আচ্ছা, তাছাড়া মৃত গলিত জীব অ্যামোনিয়ার থেকে নাইট্রেট হিসেবে মাটিতে পাওয়া যেতে পারে এবং সর্বোপরি এই নাইট্রেট ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া দিয়ে নাইট্রোজেন তৈরি হয়ে আবার বায়ুমণ্ডলে ফিরে যেতে পারে। তার মানে বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন মাটিতে, মাটির থেকে নাইট্রোজেন আবার বায়ুমণ্ডলে, এইভাবে যে চক্রটা, এটাকে আমরা বলবো নাইট্রোজেন চক্র। আচ্ছা, এবার নাইট্রোজেন চক্রের আমরা একটু তাৎপর্যের দিকে যাব। নাইট্রোজেন চক্রের তাৎপর্য কি হতে পারে? দেখো, এই যে কোনো চক্র একটা সাম্যাবস্থা বজায় রাখছে, তাই তো? একটা ব্যালেন্স বজায় রাখছে। তো প্রকৃতিতে নাইট্রোজেনের ভারসাম্য বজায় থাকছে কিন্তু এই নাইট্রোজেন চক্রের উপরে ভিত্তি করে। জীবদেহের কোষ গঠনের জন্য নাইট্রোজেন অত্যাধিক প্রয়োজন। নাইট্রোজেন চক্রের মাধ্যমে নাইট্রোজেন জীবদেহে পরিবাহিত হয়, ফলে যুগ যুগ ধরে জীবের চিরস্থায়িত্ব কিন্তু বজায় থাকে, তাই তো? আচ্ছা, এরপরে চলে আসবো আমরা পরিবেশ দূষণের দিকে, তাই তো? পরিবেশ দূষণে আমরা কি বলবো? এক, মৃত্তিকা দূষণ, জল দূষণ, বায়ু দূষণ, তাই তো? শব্দ দূষণ ইত্যাদি দূষণ নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা দূষণ কাকে বলবো? তো আমাদের এই পার্টটা শেষ, তাই তো? আচ্ছা, দূষণের পার্টে যাবো আমরা। আচ্ছা, দূষণ, তো পরিবেশ দূষণ নিয়ে আমরা আলোচনা করবো। পরিবেশ দূষণ, তাই তো? পরিবেশ দূষণ। এইবার দূষণ কাকে বলে? ফার্স্টে দূষণ কাকে বলে? তো বায়ু, জল, মাটি প্রভৃতির ভৌত রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের যে পরিবর্তন মানব জাতিকে, যে কোনো প্রজাতির জীবকে, কোনো শিল্পের প্রক্রিয়াকে, কোনো জীবের অস্তিত্বকে, এমনকি সাংস্কৃতিক বা প্রাকৃতিক সম্পদকে ক্ষতিগ্রস্ত করতে পারে বা করবে, তাকে পরিবেশ দূষণ বলে, তাই তো? আর যেসব পদার্থ পরিবেশ দূষণ ঘটায় তাদের পরিবেশ দূষণ বলে। এইবার আমাদের এখানে কিছু জানতে হবে। প্রথমে আলোচনা করবো আমি বায়ু দূষণ নিয়ে, তাই তো? বায়ু দূষণ, তাহলে পরিবেশ দূষণে কি কি দূষণ হতে পারে? এক, বায়ু দূষণ। বায়ু দূষণ, আচ্ছা, বায়ু দূষণে কি আছে? কিছু গ্রিন হাউস গ্যাস, আমরা নাম শুনেছি গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস কি কি? নাইট্রাস অক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, মিথেন। আচ্ছা, এছাড়া আছে এসপিএম। এসপিএম এর পুরো নাম কিন্তু জানতে চাই। তাহলে এই বায়ু দূষণ সম্পর্কিত রিলেটেড জিনিস হচ্ছে গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস, CH4, CO2, তাই তো?
তারপর NO2 ইত্যাদি গ্রিনহাউস গ্যাস। 2 নম্বর হচ্ছে SPM, সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার, সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার। তো এই SPM ও কিন্তু বায়ু দূষণের একটি বিশেষ কারণ হলো। আচ্ছা, এবার ফলাফল কি হতে পারে? বায়ু দূষণ গ্রিনহাউস গ্যাস ঘটাতে পারে SPM, মানে যার মানে ধোয়া ধুলো, তাই তো, কল শিল্প কলকারখানার ধোয়া ধুলো, তাই তো, এগুলো দিয়ে এক্সট্রা করে বলার কিছু নেই, এগুলো দিয়ে বায়ু দূষণ করতে পারে। আচ্ছা, এ তো গেল বায়ু দূষণের কারণ, বায়ু দূষণের কারণ। এবার বায়ু দূষিত হয়েছে, তো ফলাফল তো ভোগ করতেই হবে। তো এর ফলাফলটা কি হতে পারে? বায়ু দূষণের ফলাফলটা কি হতে পারে? 1 নম্বর ফলাফল হতে পারে অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড বৃষ্টি। এবার মনে করো এই যে গ্রিনহাউস ক্ষতিকর গ্যাসগুলো বাতাসের সাথে মিশছে, বাতাসের সাথে মিশে তা যদি বৃষ্টির জল জলের সঙ্গে নেমে আসে, নিশ্চয়ই অ্যাসিড তৈরি হবে। কি করে তৈরি হবে দেখো, মনে করো SO2 সালফার ডাইঅক্সাইড, তাই তো, সালফার ডাইঅক্সাইড, এই সালফার ডাইঅক্সাইড H2O এর সঙ্গে বিক্রিয়া করছে, জল বানাতে H2, সে বৃষ্টির জলও যেখানে জল। তো এই দুটো মিলে দেখা যাচ্ছে H2SO4 তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আবার SO3 সালফার ট্রাইঅক্সাইড প্লাস জল, এটি মিলে H2SO4 তৈরি হচ্ছে, আমি ব্যালেন্স করছি না, H2SO4 তৈরি হচ্ছে। আবার মনে করে এই যে NO2, এই NO2 জলের সঙ্গে মিশে তৈরি হচ্ছে HNO3, এটা নাইট্রিক অ্যাসিড, তোমরা নাম নিশ্চয়ই শুনেছ, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এই তো বিভৎস অ্যাসিডের নাম। তো সেই নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড যদি বৃষ্টির জলের সাথে ফোঁটা ফোঁটা ভাবে নেমে আসে, তাহলে এটা কি? অ্যাসিড বৃষ্টি। তো অ্যাসিড বৃষ্টির ফলে কি হবে? অ্যাসিড বৃষ্টির ফলে এর ক্ষতিকারক প্রভাবটা কোথায় পড়বে? ক্ষতিকারক প্রভাবটা পড়বে এক, মৃত্তিকার উপর, মৃত্তিকা মানে মাটির উপর, কৃষিক্ষেত্রে মৃত্তিকার উপর। 2 নাম্বার আমাদের যে ঐতিহ্য, তাই তো, তো সেই ঐতিহ্য তাজমহলের উপর, তাই তো, স্মৃতিসৌধগুলির উপরে পড়বে। কেন? স্মৃতিসৌধগুলি বেশিরভাগই কিন্তু ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, এবং ক্যালসিয়াম কার্বনেটের উপর অ্যাসিড পড়লে সেটা কিন্তু ক্ষয় হবে। তো স্মৃতিসৌধগুলির উপরে, স্মৃতিসৌধগুলির উপর ক্ষতিকারক প্রভাব পড়বে। 3 নাম্বার জলাশয়ের ক্ষতিকারক প্রভাব পড়বে। 4 নাম্বার মানব স্বাস্থ্যের উপর ক্ষতি করবে, তাই তো, মানব স্বাস্থ্যের উপর ক্ষতি করবে, মানব স্বাস্থ্যের ক্ষতি করবে, হলো। আচ্ছা, এবার মনে করো নানা রকম ফুসফুসের রোগ ঘটবে, তাই তো, যেমন নিউমোনিয়া, অ্যালার্জি ইত্যাদি রোগ ঘটবে, তোমরা বই ঘাটলে এগুলো বুঝতে দেখতে পারবে, এগুলো একদম সোজা। আচ্ছা, এবার আসি আমি জল দূষণে। জল দূষণ, জল দূষণ, জল দূষণের কারণ লিখবো, জল দূষণের কারণ লিখবো। কারণ কি হতে পারে? আমরা ছোট থেকে জল দূষণের কারণ কিন্তু পড়ে আসছি, যে জলাশয়ে গবাদি পশু স্নান করানো, জলাশয়ে কাপড় জামা কাচা, তাই তো, পানীয় জলকে এক কথায় দূষিত করা। তো কৃষিক্ষেত্রের বর্জ্য যদি গিয়ে মেশে জলে, কৃষিক্ষেত্রের বর্জ্য হতে পারে, অনেক জায়গায় দেখবে নদী, নালার নোংরা জল গিয়ে পরিষ্কার পরিশুদ্ধ নদীতে গিয়ে মিশছে, বা জলে মিশছে, বা জলাশয়ে মিশছে, কৃষিক্ষেত্রের জল। 2 নাম্বার জল দূষণের অন্য কারণ কি হতে পারে? জীবাণু, অবশ্যই জীবাণু, তাই তো, গবাদি পশু স্নান করানো, বাসন মাজা, কাপড় কাচা ইত্যাদি কারণে জীবাণু মিশবে, জল দূষণ ঘটবে। 3 নাম্বার, 3 নাম্বার কি হতে পারে? 3 নাম্বার হতে পারে নানা রকম জীবাণু কৃষিক্ষেত্রের জল, তাই তো, মনে করো আবর্জনা নিক্ষেপ, আবর্জনা নিক্ষেপ, তাই তো, এগুলো কিন্তু জল দূষণের কারণ। মানে যে কোনো উপায়ে জলের গুণগত মান যদি নষ্ট হয়, তাহলে আমরা তাকে বলবো জল দূষণ, হলো। এইবার জল দূষণের এখানে ডিডিটি, ডিডিটির পুরো নাম পড়তে হবে, তাই তো, এখানে কিছু উল্লেখযোগ্য নাম আছে। ডিডিটি, ডিডিটি, ডিডিটির পুরো নাম কি?
ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন এর ফুল ফর্ম, এর পুরো নাম জানবে, এবং বিএইচসি বেনজিন হেক্সাক্লোরাইড এর পুরো নাম। এই দুটোও কিন্তু কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়, যা যদি জলে মেশে তাহলে কিন্তু জল দূষণ ঘটতে পারে। এবার জল দূষণের কারণ আমরা পড়লাম, এবার ফলাফলটা দেখি। ফলাফল কি হতে পারে? প্রথমেই আসবে রোগ। তুমি যদি দূষিত জল পান করো তাহলে প্রথমে কি হবে? স্বাস্থ্যের ক্ষতি হবে, রোগ হবে। আচ্ছা, এছাড়া ইউট্রিফিকেশন ঘটবে। ইউট্রিফিকেশন ইউট্রিফিকেশন কি? তোমার নিকটবর্তী যদি কোথাও জলাশয় বা পুকুর থাকে, সেখানে তুমি দেখতে পারবে অনেকগুলি মানে কচুরিপানা যুক্ত অনেকগুলি কচুরিপানা সেখানে হয়েছে এবং জলটি ঢেকে গেছে। এটি হলো ইউট্রিফিকেশন, যার কারণ হচ্ছে অ্যালগাল ব্লুম হয়। ইউট্রিফিকেশন কি? মনে করো কাপড়-কাচা বা গবাদি পশু স্নান করানোর কারণে কোনোভাবে ডিটারজেন্টের কণা জলে গিয়ে মিশলো, হলো। তো সেখান থেকে ফসফেট জাতীয় সার, ডিটারজেন্ট ইত্যাদি মিশলে জলজ উদ্ভিদের বিশেষ করে শৈবালের ব্যাপক বৃদ্ধি ঘটে। এইবার মনে করো জলের মধ্যে যদি শৈবাল বৃদ্ধি পেয়ে যায় তাহলে কি হবে? জলের যে অক্সিজেনটা আছে, মনে করো এই যে জলের যে অক্সিজেনটা আছে সেটা কে ইউজ করবে? শৈবাল ইউজ করবে। তার ফলে যে জলজ প্রাণী, যে মাছ বা অন্যান্য কিছু ধরো, সেগুলো কিন্তু কি হবে? মারা যাবে, সেগুলো মারা যাবে, মাছ আর থাকবে না। তাহলে ক্ষতি হবে অবশ্যই, সেটা ইউট্রিফিকেশন করে। আচ্ছা, অ্যালগাল ব্লুম কি? এই যে শৈবালের যে অধিক বৃদ্ধি, যার ফলে শৈবাল এখানে পচতে শুরু করবে, তাই তো, দুর্গন্ধ হবে, তো সেটাকে বলা হয় অ্যালগাল ব্লুম। অ্যালগি মানে শৈবাল, তো অ্যালগাল ব্লুম বা শৈবাল বৃদ্ধি বলবো আমরা, তাই তো, বা শৈবাল ব্লুমও বলতে পারি, অসুবিধা নেই। আশা করি বোঝা যাচ্ছে। তো জল দূষণটাও তোমরা পড়বে, তাই তো। আচ্ছা, এবার বিওডি, গুরুত্বপূর্ণ পয়েন্ট আসি। বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো গুরুত্বপূর্ণ পয়েন্ট আসি। বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এবার বিওডি কি? ভালো করে শোনো, এখানেই মনে হয়ে যাবে, তাই তো। জলে উপস্থিত যে সমস্ত কি উপাদানকে অণুজীবদের সাহায্যে বিয়োজিত করার জন্য যে পরিমাণ অক্সিজেনের দরকার হয় তাকে বিওডি বলে। মানে স্যার বুঝলাম না। দেখো, নামেই আছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, তাই তো। তো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড মানে তোমার ওই জলাশয়ে থাকা যে সমস্ত জৈব উপাদান আছে, সেই সমস্ত জৈব উপাদানকে বিয়োজিত করব, মানে মিশিয়ে দেব, নষ্ট করব। সেই বিয়োজিত করার জন্য যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলে। সেম ভাবে একটা আছে সিওডি। সিওডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, তাই তো। কোন রাসায়নিক পদার্থকে বিশ্লিষ্ট করতে বা বিয়োজিত করতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তাকে আমরা বলবো সিওডি বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। আমি কিন্তু অনেক কিছু বলে যাচ্ছি, সেগুলো তোমরা খাতায় নোট করবে এবং প্রতিটা জিনিসের পুঙ্খানুপুঙ্খ আমি বর্ণনা দিচ্ছি, তোমরা বই থেকে একটু মিলিয়ে নেবে। আচ্ছা, এবার তো স্যার বায়ু দূষণ হলো, জল দূষণ হলো, তো পরিবেশ দূষণের মধ্যে মাটি দূষণও কিন্তু আসে। তো এবার আমরা মাটি দূষণের দিকে চলে যাব। মাটি দূষণ, তো এখানেই লিখি মাটি দূষণ। প্রথমে আসবো কারণ, যেমন করে বললাম কারণ কি হতে পারে? রাসায়নিক সার ব্যবহার। আমরা যে কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার করি সেটা কিন্তু অনেক ক্ষেত্রে মাটি দূষণের কারণ হয়ে দাঁড়ায়। তাহলে রাসায়নিক সার ব্যবহার, তাই তো, মাটির গুণগত মান নষ্ট করতে পারে। আচ্ছা, এছাড়া বর্জ্য পদার্থ নিক্ষেপ, তাই তো, তেজস্ক্রিয় বর্জ্য মাটি কিন্তু দূষণ করতে পারে। এবার ফলাফল কি হবে স্যার?
ফলাফল মাটি দূষিত হলে ফলাফল কি হবে? দেখো, মাটি দূষণ হলে রাসায়নিক সার ব্যবহার করলে সেইখান থেকে যে ফসলটা আসবে সেটা আমরা খাবো, তাহলে মানব স্বাস্থ্যের উপর প্রভাব পড়বে। মানব স্বাস্থ্যের উপর প্রভাব পড়বে, মানব স্বাস্থ্যের উপর প্রভাব পড়বে এবং জীব বিবর্ধন ঘটবে, তাই তো? মানব স্বাস্থ্যের নানা রকম রোগ হবে, তাই তো? পেটের রোগ থেকে শুরু করে ফুসফুসের রোগ থেকে শুরু করে যত রকম রোগ হয় সব রকম রোগ হবে। আচ্ছা, এবার ওখানে একটা বিষয় আছে জীব বিবর্ধন। জীব বিবর্ধনটা কি জিনিস? মনে করো যে আমি যে বিএইচডি আর বিএইচসি এটা রাসায়নিক আমরা মাটিতে দিয়েছিলাম, তো মাটিতে দেওয়ার ফলে সেটা মনে করো জলাশয়ে থাকা মাছগুলো খেলো, সেই মাছকে মনে করো কোনো পাখি খেলো, তো এইভাবে যে ডিএনএর বিবর্ধন হবে ক্রমে ক্রমে, তাই তো? সেইটাই আমরা বলবো জৈব বিবর্ধন, তাই তো? একবার রেখাচিত্র সহকারে দেখি। মনে করো জলে দ্রবীভূত, মনে করো জলে দ্রবীভূত ডিডিটির পরিমাণ আছে, ডিডিটির পরিমাণ আছে 0.01, 0.01। সেইখান থেকে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন এবং মাছের দেহ, মাছের দেহ, কেন মাছ কি খায়? মাছ কিন্তু ফাইটোপ্ল্যাঙ্কটন আর জুপ্ল্যাঙ্কটন খায়, তাই তো? যে সমস্ত ছোট ছোট জিনিসগুলো, অণুজীবগুলো জলের সাথে সাথে ভেসে যায়, যদি সেটা উদ্ভিদ গোত্রে পড়ে তাহলে সেটা আমরা বলি ফাইটোপ্ল্যাঙ্কটন, যদি প্রাণী গোত্রে পড়ে তাহলে আমরা বলি জুপ্ল্যাঙ্কটন, তাই তো? সেগুলো খায় মাছ। মাছের দেহে দেখা যাচ্ছে যে 1.05 থেকে 12 ppm পার্টস পার মিলিয়ন, এই সংখ্যাটা কিন্তু মাছের দেহে চলে যাচ্ছে, কে? ডিডিটি। সেখান থেকে মানুষের দেহে চলে যাচ্ছে, তো ক্রমাগত এই ডিডিটির পরিমাণটা কিন্তু বাড়ছে। এবার বলবে স্যার কি করে? স্যার কি করে বাড়ছে? দেখো, ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন মাছ খাচ্ছে, এবার ক্রমাগত নেওয়ার ফলে ডিডিটি কিন্তু ওর শরীরে বাড়ছে। এইবার আমরা নিশ্চয়ই মাছ খাই, তাই তো? এবার আমরা ক্রমাগত মাছ খাওয়ার ফলে সেই মাছের দেহতে যদি এই পরিমাণ ডিডিটি থাকে তাহলে সেটা মানুষের দেহ ধীরে ধীরে প্রবেশ করতে করতে আমরা 100 ppm এর কাছে পৌঁছে দেবো। তো মানুষও বলতে পারো, তুমি এখানে কোনো পাখিও নিতে পারো যারা মৎস্য ভুক, সেই পাখি কিন্তু 100 ppm ডিডিটি চলে যাবে তার শরীরে, তাই তো? তো এটাও কিন্তু আমাদের যে অনেকগুলো পাখি যে মারা যায় বা তাদের যে বেঁচে থাকার সময় সেটা কমে, সেটা কিন্তু এই ডিডিটির কারণেও হয়। দেখতে পাচ্ছ তো কতটা ভয়াবহ ডিডিটির প্রভাব। আচ্ছা, আমরা পরিবেশ দূষণ সম্পর্কে বায়ু দূষণ পড়েছি, জল দূষণ পড়েছি, মাটি দূষণও কিন্তু পড়লাম। আশা করি বিষয়গুলো বোঝা গেছে। এইবার আর একটা দূষণ আছে, শব্দ দূষণ। তো আর একটা শেষ দূষণ নিয়ে আমি আলোচনা করবো, তাই তো? কি স্যার? শব্দ দূষণ। শব্দ দূষণ, শব্দ দূষণ। আচ্ছা, এর কারণ কি হবে? প্রথমে তো কারণ, তাই তো? অত্যাধিক সাউন্ডের ডিজে বাজানো, তাই তো? ডিজে বাজানো মানে যে 65 ডেসিবেল, 65 ডেসিবেলের উপরে যে কোনো শব্দকে আমরা শব্দ দূষণ হিসেবে জানি, তাই তো? আচ্ছা, তারপরে হচ্ছে মাইক, বাইক, গাড়ির হর্ন, তাই তো? আমার দরকার নাই আমি গাড়ির হর্ন দিয়ে যাচ্ছি, তাই তো? মাইক জোরে জোরে বাজিয়ে যাচ্ছি, তাই না? সেগুলো কিন্তু সব শব্দ দূষণের কারণ, তাই তো? ফলাফল কি হতে পারে? ফলাফল কিন্তু মানব স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে। যেমন জোরে কথা চিৎকার করলে আমরা কি কানটা বন্ধ করে নিই, বা বাজ পড়লে, তাই তো? বাজ পড়লে আমরা কি করি? আমরা কানটা বন্ধ করার চেষ্টা করি না, ওই আওয়াজটা আমরা সহ্য করতে পারি না, তাই তো? অস্বস্তিকর হয়, তাই তো? তাহলে মানব স্বাস্থ্যের উপর কিন্তু শব্দের প্রভাব রয়েছে। হৃৎপিণ্ডের উপর প্রভাব আছে, তাই তো? শারীরিক নানা অঙ্গতন্ত্রের উপর কিন্তু এই শব্দ দূষণের প্রভাব আছে, যাকে আমরা শব্দ দানব বলি, তাই তো? শব্দ দূষণকে আমরা শব্দ দানব বলি, তাই তো? আচ্ছা, তো অনেক সময় রক্তচাপও বেড়ে যেতে পারে, তাই তো? তো ওই জন্যই বয়স্ক যে সমস্ত মানুষ
থাকে তাদের আশেপাশে আমরা যদি বেশি জোরে শব্দ বাজাই তাদের কিন্তু অসুবিধা হতে পারে, তাই তো? তো এটাই। নেক্সট, এবার আমরা দূষণ সম্পর্কে জানলাম, তাই তো? এইবার আমরা এই চ্যাপ্টারটা যে পরিবেশ বলেছে, তার সম্পদ বলেছে, তার সংরক্ষণ বলেছে, এই বিষয়টা আমরা এবার আলোচনা করব। দেখা যাক। তো দূষণের পার্টটা আমাদের এখানে কিন্তু কমপ্লিট হলো। তোমরা এই দূষণের পার্টটা খুব সহজেই আশা করি বুঝতে পারছো, তাই তো? তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক দেবে, তাই তো? আমি তোমাদের ক্লাস 10-এর জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান পুরো অধ্যায়, পুরো বইটা রিভিশন করানোর দায়িত্ব আমি, তাই তো? তোমার যদি মনে হয় যে স্যার হয়তো ভৌত বিজ্ঞানে মনে হচ্ছে আমি পারবো কি পারবো না, তাই তো, আমি পাস হবো কি হবো না, আমি সব আলোচনা করবো। মানে যে একদম মনে করো এটা হচ্ছে ব্যারিয়ার, এটা হচ্ছে পাসিং মার্কস। কেউ এখনো পর্যন্ত এইখানে আছো, কেউ এখানে আছো, কেউ এখানে আছো, কেউ বা এখানে আছো, কেউ এখানে আছো, যে এখানে আছে তাকে আমাকে এখানে তুলতে হবে, যে এখানে আছে তাকেও আমাকে এখানে তুলতে হবে, যে এখানে আছে তাকে আমাকে এখানে তুলতে হবে, যে এখানে আছে পাসিং লাইনে আছে তাকে আমি চেষ্টা করবো আরেকটু উপরে ওঠানো। আমার ভিডিওগুলো দেখলে কিন্তু অবশ্যই বেনিফিট হবে। এবং যে ভালো মার্কস স্কোর করছে 80+, সে কিন্তু আরো বেনিফিটেড হবে, সে আরো উপরের দিকে এই সিরিজের এই ভিডিওগুলো দেখে সে আরো উপরে যেতে পারবে। তো তোমরা বন্ধু বান্ধবদের শেয়ার করবে এবং এই চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবে। এরপর আমরা চলে যাব একেবারে পরিবেশ ও মানব জনসমষ্টি নিয়ে, মানে পপুলেশন নিয়ে। তো প্রথমে আসবো পপুলেশন। ভারতের পপুলেশন অনেক বেড়ে গেছে, আমরা তো এই কথাগুলো বলি পপুলেশন, তাই তো? তো পপুলেশন বলতে আমরা যে এক কথায় পপুলেশন বলে দিই, তো আমরা হয়তো না মানে বুঝে বলি না বুঝে বলি মানুষের ক্ষেত্রে বলি, কিন্তু পপুলেশন কিন্তু শুধু মানুষের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। বিশেষ করে ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীকে পপুলেশন বলে। সে মানুষের পপুলেশন হতে পারে, বন্য জীবজন্তুর পপুলেশন হতে পারে, যে কারো হতে পারে। এবার পপুলেশনের মধ্যে আমরা কয়েকটা বৈশিষ্ট্য দেখব। পপুলেশন ঘনত্ব, পপুলেশন ঘনত্ব, তাই তো? পপুলেশন ঘনত্ব কাকে বলবে? কোন ভৌগোলিক অঞ্চলের একক আয়তনে, আমরা জানি একক আয়তনে, মনে করে একক আয়তনে যত সংখ্যায় প্রজাতি থাকবে তাকে আমরা পপুলেশন ঘনত্ব বলবো, তাই তো? এটা হবে পপুলেশন ঘনত্ব। এটাকে মনে করে আমি একক আয়তন ধরে নিলাম। এই একক আয়তনে যত সংখ্যায় প্রজাতি বা পপুলেশন বা প্রজাতির জীব থাকবে তাকে আমরা বলবো পপুলেশন ঘনত্ব। আচ্ছা, তারপরে আমরা চলে যাব জন্মহার। জন্মহার, জন্মহার যাকে আমরা ন্যাটালিটি বলি। কি বলি? ন্যাটালিটি। ইংরেজিটা কেন ইম্পর্টেন্ট আমি এখনই বলছি, আমি যা কিছু পড়াবো তার ভিতরে কারণ থাকবে একটা, তাই তো? ন্যাটালিটি, প্রথমে আমরা পপুলেশন সম্পর্কে দেখবো। পপুলেশন ঘনত্ব তো বললামই এখনই। আচ্ছা, জন্মহার বা ন্যাটালিটি এম দিয়ে আমরা লিখি একক সময়ে। সংজ্ঞাটা ভালো করে দেখেন, এটা একটা ফর্মুলা আছে, আগে ফর্মুলাটা লিখি তারপরে বোঝাচ্ছি। ন্যাটালিটি ক্যাপিটাল N ইকুয়াল টু স্মল n ক্যাপিটাল D ডিভাইডেড বাই টাইম। একক সময়ে, তাই তো? কোন পপুলেশনে জন্মের মাধ্যমে যে সংখ্যায় নতুন সদস্য যুক্ত হয় তাকে ন্যাটালিটি বলে। এখানে n হচ্ছে জন্মহার। বাবা, জীবন বিজ্ঞানের অঙ্ক অত কঠিন কিছু নয়, বুঝলেই পারা যাবে। n মানে হচ্ছে ন্যাটালিটি, মানে জন্মহার। আচ্ছা, তো t মানে হচ্ছে সময়, তাই তো? আচ্ছা, স্মল n d এটা মানে হচ্ছে নবজাতকের সংখ্যা, মানে নতুন যে সমস্ত সদস্য পপুলেশনে যুক্ত হলো তাদেরকে আমরা বলবো নবজাতকের সংখ্যা।
তাই তো? তাহলে দেখো একক সময়টাকে যদি আমি 1 ধরে নিই, তাহলে যে নবজাতকের সংখ্যা সেটাই কিন্তু জন্মহার হবে। বোঝা গেল? সেম ভাবে মৃত্যুহার বা যাকে আমরা মর্টালিটি বলবো, কি বলবো? মর্টালিটি ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করবো, কেন এম ফর মর্টালিটি ক্যাপিটাল এম লিখলাম। এখানে আমরা লিখবো স্মল এম ডি ডিভাইড বাই টাইম। সেম, এম মানে হচ্ছে মৃত্যুহার, টি মানে হচ্ছে সময়, এবং স্মল এম ডি মানে হচ্ছে মৃতের মোট সংখ্যা। তাহলে সংজ্ঞাটা যখন দিতে বলি তখন কি করব? একক সময়ে পপুলেশন থেকে যে সমস্ত জীবের মৃত্যু ঘটে বা যে সমস্ত জীব পপুলেশন থেকে বাদ হয়ে যায় একক সময়ে, তাকে আমরা মৃত্যুহার বলবো। সময়টাকে তুমি 1 করে দাও, দেখো 1 মানে কি সেটাকে আমি নাও রাখতে পারি। তাহলে মৃতের যে মোট সংখ্যা সেটা মৃত্যুহার, সময়টাকে আমি 1 করে দিই, তার মানে এরকম করে দিই, তাহলে নবজাতকের যে সংখ্যাটা সেই সংখ্যাটাই জন্মহারকে প্রকাশ করবে। তাই তো? তাহলে জন্মহার মৃত্যুহার বোঝা গেল। এবার আসবে লিঙ্গ অনুপাত। লিঙ্গ অনুপাত কি? মনে করো প্রতি 1000 জন পুরুষ থাকলে সেই পপুলেশনে স্ত্রীলোকের যে সংখ্যা সেই সংখ্যাটা হিসাব করা হয়, তাই তো? তো এটাকে বলে হয় লিঙ্গ অনুপাত। মনে করো এটা ভ্যারি করে, তাই তো? তো লিখবো না আমি, ভ্যারি করে, এটা দেখবে। আচ্ছা, এবার এই পপুলেশন যে সেই বাড়ার কারণগুলো আমরা কিন্তু এগুলো মানে নিজেরাই বুঝে লিখতে পারি। পপুলেশন বাড়বে কেন বাড়ছে এত পপুলেশন? তার একটা কারণ মৃত্যুর হার কম। আধুনিক চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট উন্নত হয়েছে, সেজন্য মৃত্যুর হার অনেকটা হ্রাস পেয়েছে। বোঝা যাচ্ছে তোমার কথাগুলো? সে কারণে মৃত্যুর হার যদি কমে, তো কেউ তো বাদ যাচ্ছে না, তাই তো? কেউ পপুলেশন থেকে বাদ যাচ্ছে না বা কম হারে বাদ যাচ্ছে, সেই তুলনায় জন্মের হার বেশি, তাই তো? এটা একটি কারণ। আচ্ছা, কৃষির উন্নতির জন্য পর্যাপ্ত খাদ্য মজুদ আছে, যার ফলে দুর্ভিক্ষ, মহামারী সব দেখা যাচ্ছে না, তাই তো? যার ফলে এই যে জনসংখ্যা সেটা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া কলেরা, বসন্ত, যে সমস্ত রোগগুলো আগে ছিল যার টিকা বা প্রতিষেধক আবিষ্কার হয়নি, সেই প্রতিষেধক টিকা আজ আবিষ্কার হয়েছে, যার ফলে অনেক মানুষই কি হচ্ছে? মৃত্যুর হাত থেকে রক্ষা পাচ্ছে, তাই তো? তো এই সমস্ত কারণের জন্যই এই পপুলেশন বৃদ্ধি পাচ্ছে, তাই তো? এইবার মনে করো এই যে জনসংখ্যা বা পপুলেশন এটা বৃদ্ধি পাচ্ছে, এর কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো নিয়ে আমি এখন আলোচনা করব, যা পরীক্ষা বেসিসে কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই তো? আচ্ছা, আমি গোটা চ্যাপ্টারটা তোমাকে আলোচনা করে দেবো। এই ভিডিও দেখলে আর কোনো ভিডিও দেখার দরকার নেই বা আর কোনো কিছু বোঝার দরকার নেই, তাই তো? তো ক্রমবর্ধমান, আমি লিখে দিচ্ছি, ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা কি, তাই তো? ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা কি? আচ্ছা, এক, প্রাকৃতিক সম্পদে অতি ব্যবহার। তার মানে স্যার লোক বাড়ছে, লোকের বাসস্থান বাড়ছে, প্রাকৃতিক সম্পদের ব্যবহারটাও বাড়ছে। যে ব্যবহার বাড়লে, কোনো কিছু ব্যবহার বাড়লে সেটাকে আমরা অতি ব্যবহার বলি, তাই তো? সে বনজ সম্পদ হোক, জলজ সম্পদ হোক, কৃষিক্ষেত্র হোক, সমাজে সবকিছু কিন্তু ব্যবহার বেশি হচ্ছে, তাই তো? আচ্ছা, অরণ্য ধ্বংস, মানুষ অরণ্য কেটে সেখানে কি করছে? বসবাস স্থল বানাচ্ছে, বাড়ি বানাচ্ছে, তাই তো? তাহলে অরণ্য ধ্বংস হচ্ছে। আচ্ছা, কৃষিক্ষেত্র হ্রাস পাচ্ছে। আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কৃষি জমি সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে, সেখানেও বাড়ি উঠছে, ঘর তৈরি হচ্ছে। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এগুলো সমস্যা, আরো সমস্যা রয়েছে। যে আমাদের জনসংখ্যা বাড়ছে,
যার ফলে আমরা কি করছি, আমাদের সবারই কিন্তু এখন চলার জন্য কি আমরা যানবাহনে ব্যবহার করছি, যার ফলে বায়ু দূষণ ঘটছে, বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ, এই সমস্ত কিন্তু ক্রমাগত বাড়ছে। এগুলো কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা। আচ্ছা, মিষ্টি জলের অভাব, মিষ্টি জলের অভাব। আমরা জানি পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। 3 ভাগ জল হলেও তার বেশিরভাগ নোনা জল, তাই তো, আমাদের পানের উপযোগ্য নয়, তাই তো। সামান্য পরিমাণ আমরা মিষ্টি জলের ভান্ডার আমাদের কাছে রয়েছে, মানে ভূগর্ভে রয়েছে, তো সেই জল যদি ফুলে যায় তাহলে বিপজ্জনক। এগুলি সমস্যা, তাই তো। আর সমস্যা কি, বিশ্ব উষ্ণায়ন, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, তাই তো, বায়ু দূষণের সঙ্গে রিলেটেড। এবং সর্বোপরি খাদ্য সংকট, খাদ্য সংকট, বা কৃষি জমি কমে যাচ্ছে, তাই তো, চাষাবাদ কমতেছে, এদিকে জনসংখ্যা বেড়েই চলছে, তাহলে সবার মাথা পিছু খাবারের পরিমাণও কিন্তু কমবে। তো সেখানে কি দেখা যাবে, খাদ্য সংকট দেখা যাবে। এগুলো কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা। তাহলে এই সমস্যাগুলিকে তোমরা পয়েন্ট আকারে পয়েন্টগুলোকে লিখে নিজেরা 2, 4, 3 লাইন লিখলেও কিন্তু তোমরা নাম্বার পাবে। তাই জীবন বিজ্ঞানে কোনো প্রশ্ন ছেড়ে আসবে না। এবার পরিবেশ ও স্বাস্থ্য, মানব স্বাস্থ্য, এই স্বাস্থ্যের মধ্যে কিছু কিছু রোগ দেখা যায়, তাই তো। এই রোগগুলি এখানে বায়ু দূষণের কারণে বেশিরভাগ রোগ লেখা আছে। যেমন কিছু কিছু রোগ নিয়ে এখানে আলোচনা করা আছে, তাই তো। রোগগুলি কি কি? প্রথম রোগ হচ্ছে অ্যাজমা, অ্যাজমা, তাই তো। তারপরে হচ্ছে ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাইটিস। তারপরে হচ্ছে কি, ক্যান্সার। বেশিরভাগ কিন্তু বায়ু দূষণের কারণে কিন্তু হচ্ছে। আচ্ছা, এবার তোমরা অ্যাজমা, ব্রঙ্কাইটিস আর ক্যান্সার এই 3টে রোগ ভালো করে কিন্তু দেখে যাবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, তাই তো, ছাড়বে না। আচ্ছা, এবার অ্যাজমাতে কি হয় আমি একটু আলোচনা করি। অ্যাজমাতে কি হয়, মনে করো বায়ুতে মিশে থাকা ধুলো, বালি, তাই তো, ইত্যাদি মানব দেহে প্রবেশ করলে শ্বাসকষ্ট হয়, একে হাঁপানিও বলে, তাই তো, এবং অ্যাজমা বলে। এইবার এইতে কি হয়, লক্ষণ কি, সাই সাই করে আওয়াজ হতে পারে, ইনহেলার নিলে কষ্ট লাঘব হতে পারে, এটা হচ্ছে অ্যাজমা বা হাঁপানি। আর একটা ব্রঙ্কাইটিস, এটি ফুসফুসে যে বায়ু চলাচল নালী তার প্রদাহ, তাই তো, বা ইনফ্লামেশন। তো ঝালাই কর্মী, দমকল কর্মী, কয়লা খনিতে কর্মরত ব্যক্তি এই রোগে আক্রান্ত হতে দেখা যায়। এই রোগে জ্বর সহ বুকে ব্যথা হতে পারে এবং এক্ষেত্রেও কিন্তু ঘরঘর বা সাইসের শব্দ হতে পারে। এই রোগ সারানোর জন্য অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দরকার। ক্যান্সার ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের দিনে, মানে ক্যান্সার মানে ক্যান্সার বলতে আমরা বুঝি যে মানে এই রোগ এখন প্রতি পাড়ায় পাড়ায় আর কি বলতে গেলে, তাই তো। ক্যান্সার শব্দটি এসেছে ক্যানক্রাম শব্দ থেকে, যাকে ইংরেজিতে বলে কার্সিনোমা। ক্যান্সার সৃষ্টিকারী পদার্থের নাম কার্সিনোজেন। এই নামগুলো মনে রাখবে, কার্সিনোজেন কাকে বলে, তাই তো, কার্সিনোজেন কাকে বলে। অঙ্কোজিন কি, অঙ্কোজিনই কিন্তু ক্যান্সারের জন্য দায়ী জিন। অঙ্কোজিন কি, এটা পড়বে, তাই তো। আচ্ছা, ম্যালিগন্যান্সি কি, ম্যালিগন্যান্সি কি। আচ্ছা, টিউমার অনেক সময় ম্যালিগন্যান্ট হয়ে গেলে সেটা কিন্তু ক্যান্সার রূপে চিহ্নিত হয়, তাই তো। মেটাস্ট্যাসিস কি, ক্যান্সার কোষে ছড়িয়ে পড়া, মেটাস্ট্যাসিস, ক্যান্সার কোষে ছড়িয়ে পড়াকে বলা হয় মেটাস্ট্যাসিস। এই সমস্ত তোমরা যে সংজ্ঞাগুলো সেই সমস্তগুলো পড়বে। এবার আমরা আসবো যে পরিবেশের যে সম্পদ এবং তাদের সংরক্ষণ, তার মানে জীব বৈচিত্র্য এবং তার সংরক্ষণ পার্টে, তাই তো। আচ্ছা চলো, তো ভিডিওটা আমি খুব শর্ট করার চেষ্টা করছি, যেহেতু এক্সাম পারপাসে আমরা খুব তাড়াতাড়ি রিভাইজ করতে যাচ্ছি। তো আচ্ছা, এইবার জীব বৈচিত্র্য, জীব বৈচিত্র্য কাকে বলে, জীব বৈচিত্র্য, জীব বৈচিত্র্য, জীব বৈচিত্র্য কাকে বলে। দেখো, জীবের মধ্যে
বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে জীবের মধ্যে যেসব বিভিন্নতা লক্ষ্য করা যায়, তাই তো, তাকে এক কথায় জীব বৈচিত্র্য বলে। জীবের মধ্যে যে সমস্ত ভিন্নতা দেখা যায়। মনে করো তুমি এই শহরেরই, তোমার নিজের শহরের আশেপাশেটা চারিদিকে দেখছো, তুমি নানা রকমের প্রাণী, মানুষ, তাই তো, তার সঙ্গে বিভিন্ন জীব হোক, তাই তো, দেখতে পারবে। তো সেটাই বৈচিত্র্য, জীবের মধ্যে যে ভিন্নতা লক্ষ্য করতে পারছো সেটাই কিন্তু জীব বৈচিত্র্য। এইবার জীব বৈচিত্র্যের গুরুত্ব কি কি হয়? এর গুরুত্ব এক হয় কি, স্যার, খাদ্য উৎপাদন। খাদ্য উৎপাদনে কিন্তু গুরুত্ব আছে। স্যার কেমন করে? খাদ্যের উৎস হিসাবে সবুজ উদ্ভিদের গুরুত্ব অনস্বীকার্য। আমরা তো উদ্ভিদ থেকে খাবারটা পাই, তাই তো, জীব বৈচিত্র্যে কিন্তু খাদ্য উৎপাদনে উল্লেখযোগ্য ভূমিকা আছে। ড্রাগ ও ওষুধ প্রস্তুতিতে নানা ওষুধ আমরা কিন্তু উদ্ভিদ থেকেই পাই, তাই তো। তো বিভিন্ন রকম উদ্ভিদ কিন্তু জীব বৈচিত্র্যের মধ্যেই পড়ে, তাই তো। তো সেগুলো আমরা এখান থেকেই পাই। তো ওষুধ প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায়, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় তুমি ছোটবেলায় পড়েছিলে খাদ্য খাদক সম্পর্ক। তো সেই জীব বৈচিত্র্য যদি বজায় থাকে, সেই খাদ্য খাদক সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে এবং সর্বোপরি বাস্তুতন্ত্রের যে ভারসাম্য বা ব্যালেন্স সেটা ঠিক থাকবে। তাছাড়া জলবায়ু নিয়ন্ত্রণ, এই যে উদ্ভিদ, বড় বড় উদ্ভিদ, তারা কিন্তু জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই তো। পাহাড়ে যে সমস্ত উদ্ভিদ, তাই তো, এখন আমরা দেখতে পাচ্ছি সেব আরাবল্লী, তাই তো, এরকম গুঞ্জন শোনা যাচ্ছে। তো জীববৈচিত্র্য কিন্তু জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া কিছু অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, তাই তো, অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। আচ্ছা, এবার আমরা জীব বৈচিত্র্যের কিছু আরো কিছু টার্মস দেখবো, তাই তো। আচ্ছা, জীব বৈচিত্র্য একটু টার্ম দেখবো, এটা বোঝা গেল। আচ্ছা, আগে দেখবো, এবার আমরা দেখবো হটস্পট অঞ্চল। এই জিনিসটা গুরুত্বপূর্ণ, এই জিনিসটা কি আমরা দেখবো। দেখো, নরম্যান মেয়ার্স 1988 খ্রিস্টাব্দে প্রথম হটস্পটের ধারণা উদ্ভব করে। তাহলে কে? নরম্যান মেয়ার। এই হটস্পট কথাটির উদ্ভব ঘটায়, তাই তো। এবার হটস্পট কি? পৃথিবীর যে সমস্ত অঞ্চলে অত্যাধিক সংখ্যায় উদ্ভিদ ও প্রাণী, বিশেষ করে আঞ্চলিক প্রজাতি বসবাস করে, মানে সেই প্রাণীকে সেই অঞ্চলে পাওয়া যায়, আঞ্চলিক প্রাণী বাস করে, এবং যাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন হতে চলেছে, তাই তো। তো সেই সমস্ত অঞ্চলকে চিহ্নিত করে নাম দেওয়া হয় হটস্পট। এইবার এই হটস্পট এর মধ্যে, তাই তো, ভারতবর্ষে 4টি হটস্পট রয়েছে। পৃথিবীতে 34টির মতো হটস্পট রয়েছে, আরো বেশি, এখন 36। আচ্ছা, তার মধ্যে 4টি হটস্পট ভারতবর্ষে রয়েছে। 4টি হটস্পট অঞ্চল ভারতবর্ষে রয়েছে। তাহলে নামগুলো জানবো, তাই তো। আচ্ছা, এবারে হটস্পটের শর্ত। মানে হটস্পট অঞ্চল নির্ধারণ করার শর্ত কি হতে পারে? ভেরি ইম্পর্টেন্ট। কেন আমি এই অঞ্চলকে হটস্পট বলবো? এক, অঞ্চলটিতে জীবকুলের সংখ্যাধিক্য থাকতে হবে, তাই তো। বেশিরভাগ উদ্ভিদকে আঞ্চলিক হতে হবে, তাই তো। আঞ্চলিক প্রজাতির বেশি থাকতে হবে। আচ্ছা, আর কি হবে? 2 নম্বর, জিনগত বৈশিষ্ট্য অধিক সংখ্যা থাকবে। জিনগত বৈশিষ্ট্য অধিক সংখ্যায় থাকবে, তাই তো, অধিক সংখ্যায় থাকবে। তো
বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপর এইবার এই হটস্পট, চারটি হটস্পট কি কি? চারটি হটস্পট হলো, এক, পূর্ব হিমালয়, পূর্ব হিমালয়, দুই, ইন্দো বার্মা, ইন্দো বার্মা, তিন, সুন্দাল্যান্ড, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা, এবং 4 নম্বরে আসে সুন্দাল্যান্ড। তাহলে এই 4টি হটস্পট কিন্তু ভারতবর্ষে রয়েছে। আচ্ছা, এইবার আমরা জানবো যে জীববৈচিত্র্যের হ্রাসের কারণ। কেন জীববৈচিত্র্য কমছে? জীববৈচিত্র্য কমছে কেন? আচ্ছা দেখো, জীববৈচিত্র্য হ্রাসের কারণ এবার আমরা দেখব। জীববৈচিত্র্য হ্রাস, দেখো, জীব বৈচিত্র্য হ্রাসের কারণ, জীববৈচিত্র্য হ্রাসের কারণ, জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলো কি কি? এক, বাসস্থান ধ্বংস, বাসস্থান ধ্বংস, বাসস্থান ধ্বংস মানে, আরে বাবা, জীবের যে বাসস্থান জঙ্গল সেটাকে নষ্ট করছি আমরা, সেখান থেকে আমাদের নিজের বাসস্থান তৈরি করছি, কিন্তু তাদের বাসস্থান আমরা ধ্বংস করছি, বিপন্ন করছি, সেই জন্য জীব বৈচিত্র্য হ্রাস হচ্ছে। তাছাড়া শিকার ও চোরা শিকার, শিকার ও চোরা শিকার, চোরা শিকারীরা কি করছে? নানা অর্থের লোভে সেই প্রাণীদের হত্যা করছে এবং তাদেরকে নিয়ে চলে যাচ্ছে। তাদের কারো হয়তো শিং খুব দামি, কারো চামড়া খুব দামি, এইভাবে তারা শিকার ও চোরা শিকার করে প্রাণীদের নিয়ে চলে যাচ্ছে, তারপরে জীববৈচিত্র্য হ্রাস ঘটছে। আচ্ছা, অরণ্য ধ্বংস, কোথাও কোথাও কাঠ এর জন্য অবৈধভাবে অরণ্য ধ্বংস করা হচ্ছে, তাই তো? গৃহ নির্মাণ, কলকারখানা নির্মাণের জন্য ধ্বংস করা হচ্ছে। 4 নম্বর, অতিমাত্রায় বৃদ্ধি পাওয়া দূষণ, দূষণ। আচ্ছা, 5 নম্বর, সম্পদের অতি ব্যবহার, যেটা লাগবে না সেটাও আমরা জোর করে করবো, তাই তো? অতি ব্যবহার। সর্বোপরি বিশ্ব উষ্ণায়নে কিন্তু, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন, তাই তো, জীববৈচিত্র্য হ্রাসের কারণ, এবং বহিরাগত প্রজাতি, বহিরাগত প্রজাতির আবির্ভাব। বহিরাগত প্রজাতি মানে, বহিরাগত প্রজাতি বলতে মনে করো অর্থনৈতিক বা অন্য কোনো কারণে বিদেশ থেকে নিয়ে আসা উদ্ভিদ প্রজাতি, যেগুলি আমাদের দেশের জলবায়ুতে বংশবৃদ্ধি ও বিস্তার দ্রুত হয়েছে, তার জন্য অনেক যে স্থানীয় প্রজাতি সেগুলো হারিয়ে গেছে, যেমন পার্থেনিয়াম, ল্যান্টেনা, ক্যামেরা ইত্যাদি ইত্যাদি, তাই তো? এগুলো শেষ করে দিচ্ছে। তো জীববৈচিত্র্য হ্রাসের কারণ এগুলোকে পয়েন্ট আকারে লিখে তোমরা এর নিচে 2-3 লাইনের ব্যাখ্যা দিবে, তাহলে কিন্তু তোমরা নাম্বার পাবে, তাই তো? বারবার বলছি, ছাড়বে না। আচ্ছা, এবার সুন্দরবনের কিছু পরিবেশগত সমস্যা দেওয়া আছে, সেই জায়গাটা তোমরা পড়বে, তাই তো? লবণাম্য উদ্ভিদ ধ্বংস করা, কৃষি, এই একই জীববৈচিত্র্যের হ্রাসের কারণ যাওয়া যায়, সুন্দরবনও তাই হচ্ছে। আচ্ছা, এইবার আমরা যাবো সংরক্ষণ পার্টে। আমাদেরকে তো জীববৈচিত্র্য রক্ষা করতে হবে, তাহলে আমাদেরকে জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে। তো জীববৈচিত্র্য সংরক্ষণের মধ্যে, আচ্ছা, জীববৈচিত্র্য সংরক্ষণের মধ্যে আমরা 2 ধরনের সংরক্ষণ করব। দেখো, জীব বৈচিত্র্য সংরক্ষণ, বাঁচাতে হবে ভাই, বাঁচাতে হবে, জীববৈচিত্র্য বাঁচাতে হবে। তো এই জীববৈচিত্র্য সংরক্ষণের মধ্যে 2টি উপায় আমরা দেখব। এক হচ্ছে ইন সিটু, ইন সিটু সংরক্ষণ, ইন সিটু সংরক্ষণ। আরেকটি হচ্ছে এক্স সিটু সংরক্ষণ, এক্স সিটু সংরক্ষণ। ইন সিটু সংরক্ষণ, ইন সিটু সংরক্ষণের সংজ্ঞাটা কিন্তু সব বলে দেয়। প্রাকৃতিক বাসস্থানে, অর্থাৎ যে প্রাণীর নিজস্ব বাসস্থানে, তাই তো, যে সংরক্ষণ আমরা করি, তো সেই সংরক্ষণকে আমরা ইন সিটু সংরক্ষণ বলে থাকি। যেমন ইন সিটু সংরক্ষণের মধ্যে জাতীয় উদ্যান, এই যে এখানকার সামনে গরুমারা, জলদাপাড়া,
সব কিন্তু জাতীয় উদ্যান। উদ্ভিদের নিজস্ব পরিবেশে তাকে বাঁচতে দেওয়া, তাই তো, তাকে সংরক্ষণ করা, ইনসিটু সংরক্ষণ। তো জাতীয় উদ্যান, এছাড়া রয়েছে অভয়ারণ্য, অভয়ারণ্য, তাই তো, তাছাড়া রয়েছে সংরক্ষিত বনাঞ্চল, সংরক্ষিত বনাঞ্চল, তাই তো। আচ্ছা, এছাড়া আছে বায়োস্ফিয়ার রিজার্ভ, তাই তো, বায়োস্ফিয়ার রিজার্ভ, বায়োস্ফিয়ার রিজার্ভ, তাই তো। এগুলি সব কিসের কিসের আছে? ইনসিটু সংরক্ষণ, মানে জীবকে তার নিজস্ব পরিবেশে বাঁচতে দেওয়া। আচ্ছা, তাই এক্সেল সংরক্ষণ কি? এক্সেল সংরক্ষণ হচ্ছে জীবের নিজস্ব বাসস্থান থেকে জীবকে বার করে এনে কোন নিরাপদ আশ্রয়ে জীবের বৃদ্ধি ঘটানোকে বলে এক্সেল সংরক্ষণ। আমরা সবাই জানি এর একটা উল্লেখযোগ্য উদাহরণ হলো জু, তাই তো, জুলজিক্যাল পার্ক, চিড়িয়াখানা, চিড়িয়াখানা, তাই তো। বোটানিক্যাল গার্ডেন, এই যে হাওড়ায় শিবপুর বোটানিক্যাল গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন। এবং ক্রায়ো সংরক্ষণ, ক্রায়ো সংরক্ষণ। আচ্ছা, এবার এক এক করে একটু ব্রিফিং দিই, একটু আইডিয়া তোমাদের হবে। তাহলে দেখো, জাতীয় উদ্যান কি, এই তিনটা কিন্তু পার্থক্য আসে, হ্যাঁ, এই তিনটা পার্থক্য পড়বে, দেখতে পাবে বইয়ে এই তিনটা পার্থক্য দেওয়া আছে। জাতীয় উদ্যান কি, যে অরণ্য কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন এবং অভয়ারণ্যের তুলনায় বৃহৎ, যে বনভূমিতে প্রাণী হত্যা, গাছ কাটা, তাই তো, মাছ ধরা, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, তাকে জাতীয় অরণ্য বলে। ওইদিকে অভয়ারণ্যতে কি হবে, যে সংরক্ষিত অরণ্যে বন্যপ্রাণী নির্ভয়ে বিচরণ করে, স্বাধীনভাবে খাদ্য গ্রহণ করে, বৃদ্ধিপ্রাপ্ত হয়ে প্রজনন সম্পন্ন করে, তাকে অভয়ারণ্য বলে। এবং সংরক্ষিত বনাঞ্চল বললে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন, এই যে পার্থক্য পাইলাম, সংরক্ষিত বনাঞ্চল রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন, যে অভয়ারণ্যে সাধারণের প্রবেশ নিষেধ কিন্তু কিছু গবেষণা উদ্দেশ্যে অনুমতি সাপেক্ষ, তাকে সংরক্ষিত বনাঞ্চল বলে। এটি জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন, অভয়ারণ্য রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন, সংরক্ষিত বনাঞ্চল রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন। সবচেয়ে বড় পরিসরের উদ্যান হয় জাতীয় উদ্যান। অভয়ারণ্য জাতীয় উদ্যানের তুলনায় ছোট, তাই তো, সংরক্ষিত বনাঞ্চল জাতীয় উদ্যানের অপেক্ষা ছোট। পর্যটকের প্রবেশের ব্যবস্থা আছে জাতীয় উদ্যানে, আমরা টিকিট পাই, গরুমারা বা জল্লাপাড়া ন্যাশনাল পার্ক ঘোরার জন্য আমরা যেতে পারি জাতীয় উদ্যানে। বাট অভয়ারণ্যতে পর্যটকের যে বন দপ্তরের অনুমতি ব্যতি রেখে প্রবেশ নিষিদ্ধ। অভয়ারণ্যে বন দপ্তরের প্রবেশ ছাড়া প্রবেশ নিষিদ্ধ। সংরক্ষিত বনাঞ্চল অনুমতি সাপেক্ষে গবেষণা করার জন্য যেতে পারো, তাছাড়া নিষিদ্ধ। আচ্ছা, এবার কিছু উদাহরণ। জাতীয় উদ্যানের উদাহরণে আমরা আসি পশ্চিমবঙ্গের গরুমারা, উত্তরাখণ্ডের করবেট, পশ্চিমবঙ্গের বেথুয়া ঢুরি এবং অসমের মানুষ অভয়ারণ্য। সংরক্ষিত বনাঞ্চল হচ্ছে বৈকুণ্ঠপুর, পশ্চিমবঙ্গের বৈকুণ্ঠপুর, তাই তো, আর অসমের কাজিরাঙ্গা। যাই হোক, তো এখনো কিছু পরিবর্তন হয়েছে, তাই তো। আচ্ছা, এক্সিটু সংরক্ষণের মধ্যে আমরা কি বলবো? চিড়িয়াখানা, তাই তো, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়ো সংরক্ষণ। এখানে চিড়িয়াখানা আমরা বুঝতে পারছি জু, যেখানে খাঁচার মধ্যে রাখা হবে, তাই তো। বোটানিক্যাল গার্ডেন, তাই তো, আমরা যাই বিভিন্ন ওখানে বিভিন্ন গাছকে আমরা দেখতে পারবো, তাই তো, যে পরিবেশের বাইরে থেকে এনে সেখানে বিশেষ পরিস্থিতিতে তাদের বাঁচিয়ে রাখা হয়েছে। ক্রায়ো সংরক্ষণটা একটু পড়তে হবে। ক্রায়ো সংরক্ষণের সংজ্ঞাটা আসে, ক্রায়ো সংরক্ষণের সংজ্ঞাটা ইম্পর্টেন্ট। ক্রায়ো সংরক্ষণের সংজ্ঞাটা কি বলে? যে পদ্ধতিতে সমগ্র কোষ অথবা কলাকে রাসায়নিক বিক্রিয়ার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে সংরক্ষণ করা হয়, তাকে ক্রায়ো সংরক্ষণ বলে। তাপমাত্রা কত? 0 নিচে। তো এর বৈশিষ্ট্যটা পড়বে, ক্রায়ো সংরক্ষণের বৈশিষ্ট্যটা পড়বে। আমি যেগুলো বলছি সেগুলো খাতায় নোট করো। ক্রায়ো সংরক্ষণের বৈশিষ্ট্য পড়বে। কি কি বৈশিষ্ট্য? -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনের সংরক্ষণ করা হয়, তাই তো। এর মাধ্যমে নানান কিছু গ্যামেট, তাই তো, পরাগরেণু, তাই তো, অনেক কিছু সংরক্ষণ করে রাখা যায়, তাই তো। আচ্ছা, এবার আমরা আসি জীববৈচিত্র্য সংরক্ষণে। এই জীববৈচিত্র্যের সংরক্ষণ, এই সংরক্ষণে JFM এবং PBR এর ভূমিকা।
জিএফএম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, পিডিআর হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। এই দুটো তোমরা একটু পড়বে বই থেকে, একটু রিটেন করলে বুঝে যাবে। জিএফএম এবং পিবিআর, কঠিন কিছু নেই, পড়লেই হবে। এখানে আড়াবাড়ি অরণ্য নষ্ট হওয়ার জন্য 1971 খ্রিস্টাব্দে ভারত সরকার জেএফএম নামে একটি সংস্থা গঠন করে, তাই তো? তো এটা একটু দেখবে। আচ্ছা, পিবিআর হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার, তার মানে ওই বনাঞ্চলের যে আশেপাশে থাকা সাধারণ মানুষ, তাদের তো অভিজ্ঞতা থাকবে, তাদের অভিজ্ঞতার নিরীক্ষে সেই বন্যপ্রাণীর আচরণ সম্পর্কে জানা যায়, যেটা এই রেজিস্টারে আমরা লিখে রাখি, পিবিআর যে লেখা হয়, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার, সেই নথি। আচ্ছা, এবার কিছু বিপন্ন উদ্ভিদ প্রাণী প্রজাতির নাম তোমরা পড়বে দুটো করে। আচ্ছা, ভারতের কিছু বিভিন্ন প্রাণী প্রজাতি এবং তাদের সংরক্ষণ, যেমন বাঘ, বাঘের জন্য ব্যাঘ্র প্রকল্প আছে, তাই তো? WWF এর পুরো নাম কি? গন্ডার, তাই তো? গন্ডারের যে প্রকল্প। সিংহ, গুজরাটের গির উদ্যানে, গির জাতীয় উদ্যানে সিংহ প্রকল্প করে করা হয়েছে, তাই তো? আচ্ছা, তো এভাবেই চ্যাপ্টারটা কিন্তু পড়লে তোমাদের হয়ে যাবে, তাই তো? আর এই সমস্ত এই চ্যাপ্টার বিষয়ে যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আমি বেশিরভাগই আলোচনা করে দিলাম। আর যারা আমার স্টুডেন্ট তাদের তো আমি প্রশ্ন উত্তরগুলো পাঠিয়ে দেবো, তাই তো? আর যারা ভিডিওটি দেখছো তারা এই ভিডিওতে বলা সমস্ত কথাগুলিকে অনুসরণ করো এবং দেখো বুঝতে পারছো কিনা। আশা করি তুমি পুরোটা বুঝতে পারবে, তাই তো? এরকম ভিডিও আরো পেতে গেলে এই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে। আমি আশা করব তোমাদের এই জীবন বিজ্ঞানের যে 5টা চ্যাপ্টার, সেই 5টা চ্যাপ্টারের ভিডিও নিয়ে আমি আসবো, তাই তো? এবং পাশাপাশি ভৌত বিজ্ঞানের ভিডিওগুলোও কিন্তু আসবে, তাই তো? উইথ এক্সপেরিমেন্টস। তো সাথে থাকো, পাশে থাকো। ধন্যবাদ।